আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ষষ্ঠ অধ্যায়ের সেকেন্ড পার্ট বা পার্ট 2 ভিডিও শুরু করছি। ইতিমধ্যে আমরা প্রথম ইউনিট অর্থাৎ নারী আন্দোলন আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করব পার্ট 2 অর্থাৎ ছাত্র আন্দোলন। আমরা আগে একবার ছকটা তোমাদেরকে দেখিয়ে নিই, কারণ ষষ্ঠ অধ্যায় ইতিপূর্বে যে ভিডিওটা করেছি সেখানেও ছকটা আমরা দেখিয়েছি। সেখানে 3টে যে ইউনিট ছিল সেই 3টে ইউনিট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো সপ্তম অধ্যায়ের পার্ট 2 যে ভিডিও, যেমন বিংশ শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এটা তো অধ্যায়। এর প্রথম পার্ট হয়েছে নারী, দ্বিতীয় পার্ট হচ্ছে ছাত্র। দেখো, এই দ্বিতীয় পার্ট যেটা 20 শতকের ভারতের ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এইটা আলোচনা করব। আগেরটা আলোচনা হয়ে গেছে। এখানেও কিন্তু 5টা সাব ইউনিট আছে। আমি বলেছিলাম 5টা সাব ইউনিট। তার মধ্যে বঙ্গভঙ্গ, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো, এই আন্দোলনগুলোর পর্বে ছাত্রদের ভূমিকা, আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রের ভূমিকা। এগুলো নারী লেখা আছে, এগুলো কিন্তু সব ছাত্র আন্দোলন হবে। ছাত্র আন্দোলন সম্পর্কে প্রথমে বলি যে বিংশ শতকের ভারতে ছাত্র আন্দোলনে প্রথম যার গুরুত্বপূর্ণ ভূমিকা বা যে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই প্রতিষ্ঠান হচ্ছে গুপ্ত সমিতি। কারণ গুপ্ত সমিতি আমাদের দেশে ছাত্র আন্দোলনকে অনেকখানি জনপ্রিয়তা দান করেছিল। এই গুপ্ত সমিতিগুলির মধ্যে অনুশীলন সমিতি, ডন সোসাইটি, যুগান্তর দল, এগুলো অত্যন্ত উল্লেখযোগ্য সমিতি ছিল। এছাড়া নওজওয়ান ভারত সভা, গদর পার্টি, এগুলোও ছিল। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো অথবা এই সমস্ত সমিতিগুলো বা গুপ্ত সমিতিগুলোর মধ্যে, এই গুপ্ত সমিতিগুলোর কার্যকলাপের ফলে আমাদের দেশের বিপ্লবীরা বিভিন্ন ধরনের বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছিলেন। যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি মুজফ্ফরপুর বোমার মামলায় অভিযুক্ত হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। বুড়িবালামের যুদ্ধ, কমাগাতা মারু, তাসমারুর ঘটনা, বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা মারতে গিয়ে লাহোর ষড়যন্ত্র মামলায় বসন্ত বিশ্বাসের ফাঁসি, রাসবিহারী বসুর পিএন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যাওয়া, আলিপুর বোমার মামলা, হাওড়া ষড়যন্ত্র মামলা, রাজাবাজার ও দক্ষিণেশ্বর ষড়যন্ত্র মামলা, বরিশাল ষড়যন্ত্র মামলা, কানাডায় হিন্দু ষড়যন্ত্র মামলা, রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা বা কাকুরি ষড়যন্ত্র মামলা, যেখানে ফাঁসি হয়েছিল রামপ্রসাদ বিসমিল, রসনলাল, শচীন্দ্রনাথ সান্যাল, আশফাকুল্লাহ। চন্দ্রশেখর আজাদ গঠন করেছিলেন হিন্দুস্তান রিপাবলিকান আর্মি। ভগৎ সিং পুলিশ ইন্সপেক্টর মিস্টার সান্ডার্সকে হত্যা করেছিলেন। সুখদেব রাজগুরু দিল্লির অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের পর লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে তাদের ফাঁসি হয়েছিল। ছাত্র আন্দোলনের ইতিহাসে শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, রীনা দাস, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা তো বলেছি। নিঃসন্দেহে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা পরপর যেগুলো আলোচনা করব, প্রথমে বঙ্গভঙ্গ বিরোধী পর্বে ছাত্রদের ভূমিকা, এটা আমরা প্রথম আলোচনা করব। আমি আগেও বলেছিলাম, নারী আন্দোলন যখন আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম যে 1905 খ্রিস্টাব্দের বড়লাট লর্ড কার্জন বাংলা ভাগ করেন। বাংলা ভাগের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল 19 জুলাই, কার্যকর হয়েছিল 16 অক্টোবর। আর এই কার্যকর করার ফলশ্রুতি হিসাবে আমাদের দেশের ছাত্ররা যে কর্মসূচি গ্রহণ করেছিল তার মধ্যে 2টো উল্লেখযোগ্য কর্মসূচি, একটা হচ্ছে স্বদেশী অর্থাৎ দেশীয়, আর একটা হচ্ছে বয়কট অর্থাৎ বর্জন। বিভিন্ন জায়গায় স্বদেশী এবং বয়কট নিয়ে আন্দোলন অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। কলকাতার টাউন হলে 7 আগস্ট এক ঐতিহাসিক সমাবেশ হয়েছিল। এই সভায় প্রায় 5000 ছাত্র কলেজ স্কোয়ার থেকে মিছিল করে সেই সমাবেশে যোগদান করেছিল। সরকারি দমননীতি ছিল, বিভিন্ন সার্কুলার জারি হয়েছিল, কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, লিওন সার্কুলার, আবার অ্যান্টি সার্কুলার সোসাইটিও গঠিত হয়েছিল সচিন্দ্র প্রসাদ বসুর উদ্যোগে। 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। সুতরাং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যুগে নারী সমাজের পাশাপাশি আমাদের দেশে কৃষক সমাজ, শ্রমিক সমাজ যেমন অংশগ্রহণ করেছিল, যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তেমনি
ছাত্র সমাজও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বঙ্গভঙ্গের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসব সমস্ত শ্রেণীর মানুষের পাশাপাশি ছাত্রকেও অনুপ্রাণিত করেছিল। ছাত্ররা গণবয়কট আন্দোলনের আহ্বান করেছিল, বিভিন্ন জায়গায় পিকেটিং করেছিল, বন্ধুৎসব করেছিল। মেদিনীপুর হ্যামিল্টন স্কুলের ছাত্র ক্ষুদিরাম বসু কসাই কাজী অর্থাৎ কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে মিস কেনেডি ও মিসেস কেনেডিকে হত্যা করেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দচন্দ্র রায়, অশ্বিনী কুমার দত্ত, অম্বিকাচরণ মজুমদার, উমেশচন্দ্র গুপ্ত প্রমুখ ব্যক্তি ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী পর্ব ছিল অহিংস অসহযোগ আন্দোলন। 1920 খ্রিস্টাব্দে এই আন্দোলনের সূচনা হয়েছিল। গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনে বিভিন্ন শ্রেণীর পাশাপাশি ছাত্ররাও ইতিবাচক এবং নেতিবাচক কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছিল। ইতিবাচক কর্মসূচির মধ্যে ছিল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্বদেশী, দেশীয় বস্ত্র খদ্দরের ব্যবহার, চরকার ব্যবহার, অর্থ সরবরাহ করা আন্দোলনের জন্য। নেতিবাচক কর্মসূচির মধ্যে স্কুল কলেজ, সরকারি স্কুল কলেজ বর্জন, সরকারি চাকরি বর্জন, খেতাব বর্জন, বিদেশি দ্রব্য বর্জন। ছাত্ররা নেতিবাচক কার্যাবলীর মধ্যে বা কর্মসূচিতে সবচেয়ে বেশি সফল হয়েছিল। 1921 খ্রিস্টাব্দের এপ্রিল মাস পর্যন্ত প্রতি মাসে প্রায় 20 জন করে শিক্ষক বা প্রধান শিক্ষক পদত্যাগ করেছিলেন সরকারি স্কুল থেকে। দেশীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। ইতিবাচক কর্মসূচিতে ছাত্ররা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জাতীয় শিক্ষা দেওয়া হচ্ছিল, জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছিল কাশী বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ। বাংলায় একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলায় 190টি, বিহারে 442টি, বোম্বাইতে 189টি, যুক্তপ্রদেশে 137টি জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল। 1921 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে নারী সমাজের পাশাপাশি ছাত্ররাও ধর্মঘট পালন করেছিল। যুবরাজ ফিরে যাও, এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। অসহযোগ আন্দোলনে ছাত্ররা গান্ধীজির নির্দেশিত পথে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। গান্ধীজির নির্দেশিত পথে আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছিল। ক্যালকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল বীরেন দাশগুপ্তের নেতৃত্বে, এবং এই আন্দোলন গণচরিত্র লাভ করেছিল। তৃতীয় আন্দোলন আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ গান্ধীজি শুরু করেছিলেন। লবণ আইন অমান্যের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণীর পাশাপাশি এই আন্দোলনেও ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ছাত্ররা স্কুল কলেজ বয়কট করেছিল, বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং, বিদেশি পণ্যে অগ্নিসংযোগ করা। ভারতের বিভিন্ন প্রান্তের ছাত্ররা গুজরাট, বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, বিভিন্ন জায়গায় ছাত্ররা স্বতঃস্ফূর্ত আন্দোলন পালন করেছিল, প্রত্যক্ষভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন পরীক্ষা বন্ধ হয়ে গেছিল। গুজরাট, সুরাট, আহমেদাবাদ, খেড়া এই সমস্ত জেলার স্কুল কলেজের ছাত্ররা এই আন্দোলনে অংশ নিয়েছিল। বরিশালে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও কলেজে প্রবেশপথ আটকে ছিল। পুলিশ ব্রিটিশ পতাকা লাগানো গাড়িতে করে এলে ছাত্রীরা স্লোগান দিয়েছিল, আপ আপ ন্যাশনাল ফ্ল্যাগ, ডাউন ডাউন দ্য ইউনিয়ন জ্যাক। মধ্যপ্রদেশের স্কুল কলেজে বয়কট আন্দোলন হয়েছিল। 38টি অ্যাংলো ভার্নাকুলার বিদ্যালয় আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মধ্যপ্রদেশে বন্ধ ছিল। আসামে ব্রিটিশ অত্যাচারের প্রতিবাদে প্রায় 3000 ছাত্র স্কুল ছেড়ে ধর্মঘটে অংশ নিয়েছিল। সমস্ত স্কুল কলেজ ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়েছিল। 7টি স্কুলে আগুন লাগানো হয়েছিল। ব্রিটিশ পুলিশ আসাম থেকে 2373 জন ছাত্রকে গ্রেপ্তার করেছিল। সরকারি দমননীতি নির্মমভাবে চলেছিল। নির্দেশ জারি হয়েছিল যে সমস্ত ছাত্ররা রাতে বাইরে থাকবে তাদের সঙ্গে পরিচয়পত্র রাখা বাঞ্ছনীয়। তাছাড়া বিভিন্ন কারণে হাজার হাজার ছাত্রদের স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। ছাত্র আন্দোলন, যুব সংগঠনকে বেআইনি ঘোষণা করা হয়েছিল। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে আইন অমান্য আন্দোলন ছাত্রদের অংশগ্রহণে ব্যাপক আকার ধারণ করেছিল। সরকার বিভিন্ন দমনমূলক নীতি গ্রহণের পাশাপাশি বিভিন্ন নির্দেশিকাও জারি করেছিল, যাতে করে ছাত্ররা আন্দোলন থেকে সরে যায়। চতুর্থ জাতীয় আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন। 1942 খ্রিস্টাব্দে এই আন্দোলনে বিভিন্ন শ্রেণীর পাশাপাশি ছাত্ররাও কিন্তু অংশগ্রহণ করেছিল। বোম্বাইতে
আমেদাবাদে, বিহারে, বাংলায়, যুক্তপ্রদেশে, উড়িষ্যা, মাদ্রাজ প্রভৃতি অঞ্চলে ছাত্র আন্দোলন প্রবল আকার ধারণ করেছিল। বোম্বাইতে ছাত্ররা শিবাজি পার্কে বিশাল জনসভা করেছিল। গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে তাদের জনসভা, উল্লেখযোগ্য জনসভা, ঐতিহাসিক জনসভা হয়েছিল। আমেদাবাদে ছাত্রদের নেতৃত্বে হরতাল, পুলিশের সঙ্গে সংঘর্ষ, থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বিহারে পাটনার মহাকরণে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল, ছাত্ররা সেই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। বিহারের বিভিন্ন জায়গায় পথ অবরোধ হয়েছিল, রেল লাইন, সেতু ধ্বংস করা হয়েছিল, টেলিগ্রাফের তার ছেড়ে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং এই সমস্ত কর্মসূচিতে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গে বাণী বিভিন্ন অঞ্চলের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, সাধারণ মানুষের মধ্যে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বাংলায় স্বতঃস্ফূর্ত আন্দোলনে মিটিং, মিছিল, পথ অবরোধ এই সমস্ত কর্মসূচি পালিত হয়েছিল। উড়িষ্যায় ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল, সরকারি রিপোর্ট থেকে জানা যায়। মাদ্রাজের স্কুল কলেজের ছাত্ররাও ধর্মঘটে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় বিভিন্ন শ্রেণীর পাশাপাশি ছাত্রদের যোগদান প্রমাণ করেছিল ভারতবাসী স্বাধীনতার জন্য সমস্ত ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মূলত ছাত্র আন্দোলনে পরিণত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। জাতীয় আন্দোলনের পাশাপাশি সশস্ত্র বিপ্লবী আন্দোলনেও কিন্তু ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা 4টে জাতীয় আন্দোলনের কথা বললাম: বঙ্গভঙ্গ, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো। এবার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের কথা বলবো। অর্থাৎ 20 শতকে ছাত্ররা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন থেকে ছাত্র আন্দোলনের জন্ম হয়েছিল, যেখানে ব্যক্তিগত এবং স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ক্রমে ক্রমে সংঘবদ্ধ প্রতিবাদের রূপ ধারণ করেছিল, যেখানে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল, সামনের সারিতে এসে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এক্ষেত্রে বেশ কিছু প্রভাব তাদের মধ্যে কাজ করেছিল: রুশ বিপ্লবের প্রভাব, সমাজতন্ত্রের প্রভাব, সাম্যবাদের প্রভাব। এগুলো সশস্ত্র আন্দোলনে ছাত্রদেরকে সামিল হতে সাহায্য করেছিল। আমরা এই পর্বে যাদের কথা বলবো, উল্লেখযোগ্য হিসেবে আমরা সূর্য সেন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল, রশিদ আলী, এদের কথা তো বলবো। এছাড়াও আরও কিছু ব্যক্তিবর্গের কথা এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। প্রথমে সূর্য সেনের কথা বলি। বাংলার বিপ্লবী আন্দোলনে বা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র বলা যেতে পারে বিপ্লবী সূর্যকুমার সেন। উমাতারা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক সূর্যকুমার সেন, যিনি ছাত্রমহলে মাস্টারদা নামে পরিচিত ছিলেন। তার ভাবনা, তার আদর্শ, তার আন্দোলনে নেতৃত্ব দানের ক্ষমতা, আন্দোলনে নেতৃত্ব দান সবই কিন্তু মানুষকে বা সমকালীন সময়ে বিপ্লবী জগতে এক অন্যতম অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছিল। তার জীবনের সবচেয়ে স্মরণীয় কীর্তি ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তবে বিপ্লবী জীবনের সূচনা হয়েছিল 1916 খ্রিস্টাব্দের বহরমপুর কলেজে বিএ পড়ার সময়। হিজলি, রত্নগিরি, মেদিনীপুরের জেলে তিনি বন্দি জীবন কাটিয়েছিলেন বহুদিন। 1928 খ্রিস্টাব্দে কারাগার থেকে মুক্তি পেয়ে মাস্টারদা সূর্য সেন তৈরি করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তার অন্যতম সঙ্গীদের মধ্যে ছিলেন লোকনাথ বল, গণেশ ঘোষ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ, উপেন ভট্টাচার্য, জীবন ঘোষাল, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদ্দেদার প্রমুখ। বিপ্লবীরা চট্টগ্রাম কংগ্রেস অফিস থেকে বেরিয়ে 4টি কেন্দ্রে আক্রমণ চালিয়েছিল: সেনাদের অস্ত্রাগার, পুলিশ অস্ত্রাগার, টেলিগ্রাফ ও টেলিফোন কেন্দ্র এবং ইউরোপীয়দের ক্লাব। 1933 খ্রিস্টাব্দের 16 ফেব্রুয়ারি ব্রিটিশ পুলিশের গোর্খা বাহিনী সূর্য সেনকে গ্রেপ্তার করেছিল। 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি চট্টগ্রাম জেলে তার ফাঁসি হয়েছিল। ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে সূর্য সেনের অবদান অবিস্মরণীয়, যা কখনোই ভুলবার নয়। মাস্টারদা সূর্য সেন চরমপন্থী বিপ্লববাদের অন্যতম নায়ক, যার মৃত্যু জন্ম দিয়েছিল নতুন আরেক সংগ্রামকে। ভারতের পরাধীনতার শৃঙ্খল ও গ্লানি মোছাতে দৃঢ় এবং স্বাধীন চেতা এই মানুষের আত্মত্যাগ
ইতিহাসে স্মরণীয় করে রেখেছে তাকে। আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কথা বলবো। বরিশালের তরুণ হেমচন্দ্র ঘোষ 1912 খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠন করেছিলেন, বিভি। এর সদর কার্যালয় ছিল ঢাকা। স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায় তারা এই বিভির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। বিভির মূল উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবক তৈরি করে তাদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ, স্বাধীনতার আদর্শকে ছড়িয়ে দেওয়া। বিভি গঠনে খগেন দাস, সুরেন বর্মন, কৃষ্ণ অধিকারী এই সমস্ত বিপ্লবীও যুক্ত ছিলেন। কিন্তু শুধুমাত্র বিপ্লব করা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা তা কিন্তু নয়। এর বাইরে বেঙ্গল ভলেন্টিয়ার্স জনহিতকর কাজের সঙ্গেও কিন্তু যুক্ত ছিল। বিভিন্ন ক্ষেত্রে জনহিতকর বিভিন্ন বিষয়ে এরা অগ্রণী ভূমিকা গ্রহণ করত। বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা নেতাজি সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন বেশ কিছু স্বেচ্ছাসেবক নিয়ে 1928 খ্রিস্টাব্দে। ঢাকায় যে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠিত হয়েছিল তার পরিচালকদের মধ্যে হেমচন্দ্র তো ছিলেন, এছাড়া ছিলেন হরিদাস দত্ত, সত্যগুপ্ত, সত্যরঞ্জন বক্সী, জ্যোতিষ জোয়ারদার, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি। বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতৃত্বে সারা বাংলায় বিপ্লবী দলের বহু শাখা প্রতিষ্ঠিত হয়েছিল। 1930 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে এই দলের বেশ কিছু বিপ্লবী যেমন দীনেশ গুপ্ত, বিনয় বসু, প্রদ্যোৎ ভট্টাচার্য, নৃপেন দত্ত, অনাথ পাঁজা, মতি মল্লিক, ভবানী ভট্টাচার্য বহু ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দামান এবং বাংলাদেশের জেলে বন্দী ছিলেন বহু কর্মী, যদিও বা গান্ধীজি এই দলের কাজকর্মকে বিদ্রূপ করেছেন, কিন্তু তা সত্ত্বেও বলা যেতে পারে বেঙ্গল ভলেন্টিয়ার্সের অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা এই প্রসঙ্গে আরেকজন বিপ্লবীর কথা বলবো, যিনি ভারতবর্ষের জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, যার অবদান নিঃসন্দেহে ভারতবর্ষের জাতীয় আন্দোলনে একটি মাইলস্টোন হিসাবে কাজ করেছিল। তিনি হচ্ছেন রশিদ আলী, ক্যাপ্টেন রশিদ আলী। ক্যাপ্টেন রশিদ আলী সম্পর্কে বলি। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত বা নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ বাহিনীর একজন বীর সৈনিক। নেতাজি দিল্লি ছাড়ো অভিযানে, দিল্লি চলো অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। জাপানি সেনাবাহিনীর সহযোগিতায় 1944 খ্রিস্টাব্দের প্রথম দিকে ব্রহ্মদেশের সীমান্ত দিয়ে ব্রিটিশদের কাছ থেকে ভারত মুক্তির দাবিতে অভিযান শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, আমরা পরাজিত হয়েছিলাম। আজাদ বাহিনী পরাজিত হয়েছিল। 1945 খ্রিস্টাব্দে আজাদ বাহিনীর বন্দী সেনাদের মধ্যে ক্যাপ্টেন রশিদ আলীরও বিচার শুরু হয়েছিল দিল্লির লালকেল্লায়। দিল্লির লালকেল্লায় আজাদি সেনাদের বিচারের প্রতিবাদে সারা ভারত উত্তাল হয়ে উঠেছিল। পালিত হচ্ছিল আজাদ হিন্দ সপ্তাহ, আজাদ হিন্দ দিবস ইত্যাদি। রশিদ আলীর বিচারে 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। রশিদ আলীর মুক্তির দাবিতে 1946 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি কলকাতায় ছাত্র ধর্মঘট পালিত হয়েছিল। 12 ফেব্রুয়ারি পালিত হয়েছিল রশিদ আলী দিবস। সরকারের তীব্র দমননীতি ছিল। আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছিল। সরকারি হিসাবে সেদিন 84 জন নিহত এবং 300 জন আহত হয়েছিল, যদিও বা বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা ছিল প্রায় 200। আজাদ হিন্দ বাহিনীর সৈন্য রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে যে বিক্ষোভ আন্দোলন সৃষ্টি হয়েছিল তা ভারতীয় জনমানসে প্রবল উৎসাহ সৃষ্টি করেছিল। বহু গবেষক এ বিষয়ে একমত। আজাদ হিন্দ বাহিনীর বিচারকে কেন্দ্র করে পরবর্তীকালে আমাদের দেশে সেনাবাহিনীর বিদ্রোহ বা নৌ বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, যা ভারতে ব্রিটিশ শক্তির মৃত্যু ঘণ্টাকে সুনিশ্চিত করেছিল। বিপ্লবী আন্দোলন পর্বে আমরা শহীদ ক্ষুদিরামের কথা বলতে পারি। ভারতবর্ষের মুক্তিযজ্ঞে শহীদ ক্ষুদিরাম মেদিনীপুর জেলার দামাল ছেলে, তার অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ডিএইচ কিংসফোর্ডকে হত্যা করার জন্য তিনি
মুজফ্ফরপুর গেছিলেন এবং মুজফ্ফরপুর বোমার মামলায় অভিযুক্ত হয়ে তার ফাঁসি হয়েছিল, আমরা সবাই জানি। ফাঁসির দড়ি গলায় দিয়েও ক্ষুদিরাম বসু জন্ম দিয়েছিল হাজার হাজার ক্ষুদিরামের, যা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধকে বাস্তবায়িত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল। বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম 3 সদস্য বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাইটার্স বিল্ডিং অভিযান ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে এই 3 তরুণের নিঃস্বার্থ আত্মত্যাগ মানুষকে প্রেরণা জুগিয়েছিল। পরবর্তীকালে বিপ্লবীদের নাম অনুসারে কলকাতার ডালহৌসি স্কোয়ারে নাম রাখা হয়েছিল বিবাদী বাগ। এই পর্বে এই আন্দোলনের ক্ষেত্রে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলবো, আরেকজন গুরুত্বপূর্ণ বিপ্লবীর কথা বলবো, যিনি ভারতবর্ষের জাতীয় আন্দোলন শুধু নয়, পরবর্তীকালে তার নিজস্ব সময় এবং পরবর্তীকালের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ভগৎ সিং। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায়ের মৃত্যু হলে সেই মৃত্যুর প্রতিবাদ, সেই মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিংয়ের রাজনীতিতে আগমন। সাইমন কমিশন বিরোধী মিছিলের এই ঘটনা ভগৎ সিংকে মর্মাহত করেছিল। প্রতিশোধ নিতে তিনি প্রকাশ্য দিবালোকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট সান্ডার্সকে গুলি করে হত্যা করেছিলেন। কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব বেশ কয়েকজন বিপ্লবীর বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা রুজু হয়েছিল। মামলার বিচার অনুযায়ী 1931 খ্রিস্টাব্দে 23 মার্চ লাহোর জেলে ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়ন এবং সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠনই ছিল ভগৎ সিংয়ের বিপ্লববাদী কার্যকলাপের লক্ষ্য। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার ইনকিলাব জিন্দাবাদ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মন্ত্র হিসাবে পরিগণিত হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, বিপ্লববাদী আন্দোলনে এই সমস্ত ব্যক্তির ভূমিকা নিঃসন্দেহে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দ্বিতীয় পাঠ আলোচনা করলাম। দ্বিতীয় পাঠে আমরা আলোচনা করলাম ছাত্র আন্দোলন এবং সশস্ত্র বিপ্লববাদী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। এই দুটো পাঠ অর্থাৎ একটা ইউনিটের 5টা সাব ইউনিট আলোচনা করেছি। বাকি থেকে গেছে একটা ইউনিট, আমরা পরবর্তী ভিডিওতে সেই ইউনিটটা নিয়ে আলোচনা করব। এখনকার মতো এই আলোচনা শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।